আপনার নামটা একটু বলেন এবং আপনি কি করছেন যদি একটু বলেন। অল্প সময়ে 5 মিনিটের মধ্যে একটু সবার জয়েন করার অপেক্ষায় আছি। সবাই জয়েন করে 5 মিনিটের মধ্যে আমি সেশনে চলে যাব। সো এই 5 মিনিটটাকে আমি ইউটিলাইজ করি, একটু পরিচিত হই সবার সাথে। আমি আজিমুল রশিদ কনক, আমি জিজি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি, পাশাপাশি এই ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি এবং ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আমি দেখছি আপাতত। তো আপনাদের যে কোনো সমস্যা, ল্যাঙ্গুয়েজ রিলেটেড, বিশেষ করে ইংরেজি ভাষা ভিত্তিক যে কোনো সমস্যা, আমি আপনাদের সাহায্য করার জন্য সবসময় থাকি। তো আপনাদের মধ্যে থেকে যদি বাকিরা শুরু করেন, রবিন পরিচয় দিয়ে যদি বলেন কি করছেন। ওকে, রবিন মনে হয় কথা বলতে চাচ্ছেন না নাকি? মিউট করেছেন। আমরা রবিনকে শুনতে পাচ্ছি না। হ্যালো। শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বনি বলছি। আমার আইডিটা হচ্ছে রবিন বনি। ইংলিশে 5 বছর আগে করেছি। এখন বাইরের জন্য ট্রাই করছি তো। তাই ভাবছি যে আইএলটিএস পরীক্ষাটা দিব। এজন্যই কোথায় করেছেন মাস্টার্স আপনি? আমি ঢাকা ইউনিভার্সিটি। সেতো। অলরাইট, গ্রেট। মানে 7 কলেজ যেটা আর কি। বুঝতে পেরেছি। Alright, that's a great thing. So, I hope you will be successful in your attempt to go abroad. Wish you good luck for that. Alright. You're most welcome. PK Roy. খুব ফাস্ট করতে হবে, আমি সেশনে চলে যাবো কিছুক্ষণের মধ্যেই। অলরাইট, আমরা মনে হয় আমাদের সেশনে চলে যাই। আচ্ছা, আমি সবার জন্য ওপেন ফ্লোর দিচ্ছি এই মুহূর্ত থেকে। রিডিং মডিউল নিয়ে আমি একটু কথা বলে নেই, তারপর আপনাদের কাছে আমি প্রশ্ন আহ্বান করবো। আপনাদের কোনো কনফিউশন থাকলে, আপনাদের যে সমস্ত কিছু জানার আছে সেগুলো চেষ্টা করবো সেই কনফিউশন গুলো দূর করে দেওয়ার জন্য। আইএলটিএস রিডিং মডিউলে সাধারণত না, আমাদের 40টা প্রশ্নের উত্তর দিতে হয় 3টা প্যাসেজ থেকে। প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। এই 40টা প্রশ্নের উত্তর দিতে হয় 1 ঘন্টার মধ্যে। এর অর্থ হচ্ছে 1 ঘন্টার মধ্যে 3টা প্যাসেজ পড়ে আমাদের 40টা প্রশ্ন সঠিকভাবে উত্তর যাচাই করে, বাছাই করে সেগুলো দিতে হয়। তার মানে সময় খুবই কম পাওয়া যায়, কাজ অনেক বেশি। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় থাকে পরীক্ষার হল, প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে মাথা ঠান্ডা রেখে পরীক্ষায় বসা। আইএলটিএস এর পরীক্ষার সময় অনেককেই দেখেছি আমি, যাদের মাথা খুব গরম হয়ে যায়, এক্সাইটমেন্ট কাজ করে, এক ধরনের অ্যাংজাইটি কাজ করে। এই অ্যাংজাইটি দূর করা হচ্ছে আইএলটিএস এর রিডিং এর আরো পরীক্ষার হলে ভালো করার অন্যতম পূর্ব শর্ত। আমরা বাসায় যখন আইএলটিএস রিডিং প্র্যাকটিস করি তখন আমরা এক ধরনের এনভায়রনমেন্টে থাকি। আমি চাইলেই হয়তো ব্রেক নিয়ে কাজ করতে পারি, অথবা 1 ঘন্টার জায়গায় আমি 1.5 ঘন্টা লাগিয়ে কাজ করতে পারি, বাট পরীক্ষার হলে এমনটা হয় না। পরীক্ষার হলে গুনে গুনে 3600 সেকেন্ড আপনার জন্য ওয়েট করবে এবং প্রতিটা সেকেন্ড কাউন্ট করা হবে এবং প্রতিটা সেকেন্ড আপনাকে ব্যবহার করতে হবে, ইউটিলাইজ করতে হবে। একটা সেকেন্ডও যদি আপনি নষ্ট করেন তাহলে কিন্তু আপনাকে 40টা প্রশ্নের উত্তর দেওয়া থেকে আপনাকে ভুগতে হবে অনেকটা। এই ভুগা যাতে আমাদের যেন ভুগতে না হয়, আমাদের যেন সাফার করতে না হয় পরীক্ষার হলে, সেই জন্য আমাদের অবশ্যই পূর্ব শর্ত হিসেবে মাথা ঠান্ডা রাখতে হবে। এটা হচ্ছে পরীক্ষার হলে করণীয়। পরীক্ষার হলে যাওয়ার আগে, পরীক্ষার হলে যেন মাথা ঠান্ডা রাখা যায়, সেটার জন্য আমি কি করবো? আমাদের বেশিরভাগ মানুষেরই, বিশেষ করে বাংলাদেশে, পড়ার অভ্যেস নাই। আমরা একটা জিনিসই করি, ফেসবুক। বাট ফেসবুক পড়ে আসলে আইএলটিএস কেন কোন ধরনের কোনো যে সমস্ত স্কিল ডেভেলপ করার, যেগুলো রিডিং স্কিল ডেভেলপ করার সুযোগ নাই। আপনাকে আইএলটিএস এর রিডিং ডেভেলপ করার জন্য, ইন জেনারেল রিডিং এর হ্যাবিট ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য পড়তে হবে। আপনি সাইকেল চালানোর জন্য বা সাইক্লিং এর স্কিল ডেভেলপ করার জন্য যেমন সাঁতার কাটবেন না, ঠিক সেরকম রিডিং ডেভেলপ করার জন্য আপনাকে মধ্যেই থাকতে হবে, পড়ার মধ্যেই থাকতে হবে। এটা করা যাবে না। রিডিং মডিউলে ভালো করতে হলে আমাকে অনেকে প্রশ্ন করে, রিডিং মডিউলে ভালো করব কিভাবে, প্র্যাকটিস করব। ভালো করার প্রশ্ন অনেক পরে। আগে রিডিং মডিউলে হ্যাবিচুয়েটেড হইতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে নিজের মধ্যে পড়ার অভ্যাস তৈরি করতে হবে, অবশ্যই ইংরেজি পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আমি যত বেশি পড়ার অভ্যাস তৈরি করব, আমার পড়ার স্পিড তত বাড়বে, পড়ে কম্প্রিহেন্ড করা বা বোঝার স্পিড তত বাড়বে।
আইএলটিএস এর যে প্রশ্নগুলো থাকে সেগুলো প্রশ্ন ধরতে পারা, প্রশ্নে কি চাচ্ছে সেটা বুঝতে পারা এবং সেই অনুযায়ী প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার করে এনে উত্তর দেয়া, এটা খুব জরুরি। সবগুলা কাজ একসাথে করতে হয়, পড়া, মাথায় প্রসেস করা এবং ইনফরমেশনটাকে উত্তরের সাথে ম্যাচ করে কারেক্ট উত্তরটা দেওয়া। This is not very easy, not very difficult. This is something in between. কেন বললাম? যারা রিডিং হ্যাবিট ডেভেলপ করে, যাদের পড়ার অভ্যাস আছে এবং যারা অল্প একটু করে স্কিপিং এবং স্কিমিং স্কিল ডেভেলপ করে ফেলতে পারে বা অলরেডি ফেলেছে, তাদের জন্য রিডিং মডিউলে অ্যান্সার করা খুব কঠিন কিছু না। তাদের জন্য রিডিং মডিউলে অ্যান্সার করে ভালো একটা স্কোর করা খুব কঠিন কিছু না। বাট যারা রিডিং হ্যাবিট ডেভেলপ করে না, হুট করে যদি আজকে থেকে আইএলটিএস রিডিং এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে, তাদের প্রিপারেশনের পথটা একটু কঠিন হয়ে যায়। সো আমাকে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি প্রিভিয়াসার হিসেবে আমাকে অবশ্যই পড়া অভ্যাস তৈরি করতে হবে। আমি পড়ার অভ্যাস তৈরি করলে আইএলটিএস এর যে রিডিং মডিউলটা থাকবে, সেখানে যে প্যাসেজগুলো থাকবে সেগুলো পড়ে সহজে বুঝতে পারবো, অল্প করে তার মেসেজটা বের করে নিয়ে আসতে পারবো এবং সেই পরিপ্রেক্ষিতে আমার উত্তরগুলো বের করে নিয়ে আসতে সুবিধা হবে। মনে রাখবেন, আমরা এসএসসি এবং এইচএসসি লেভেলে যে প্যাসেজগুলো সলভ করি, সেখানে কোয়েশ্চেনগুলো এমন ভাবে দেওয়া থাকে যেন প্যাসেজ পড়লেই উত্তর পেয়ে যাই। সেখানে বোঝার খুব বেশি সুযোগ থাকে না বা আমাদের দরকার পড়ে না। কিন্তু আইএলটিএস এর মধ্যে আপনাকে প্যাসেজ পড়ে বুঝতে হবে, কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে। আগে কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে কোয়েশ্চেন কি চাচ্ছে, সেই অনুযায়ী প্যাসেজে গিয়ে প্যাসেজ পড়ে বুঝে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে হবে। সো 40টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি 60 মিনিট সময় পাবো এবং এই 60 মিনিটের প্রতিটা মুহূর্ত আমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, করতে পারতে হবে এবং সেটা করতে পারার জন্য প্রথমত আমার মাথা ঠান্ডা রাখতে হবে, দ্বিতীয়ত পরীক্ষার আগে, পরীক্ষার হলে বসার আগে অবশ্যই আমি যদি একজনকে উত্তর দেই, এমন না যে শুধু তারই সমস্যা, অন্যান্য যারা আছেন তাদের ওটাতে লাভ, আপনাদের লাভ হবে। সো ইন্ডিভিজুয়ালি আপনার ওয়ান বাই ওয়ান একটু যদি কষ্ট করে প্রশ্নগুলো করেন, তাহলে এই প্রশ্নগুলো একটু নোট ডাউন করব and then I'll try to answer them one by one. So I'm giving the floor, it's open floor, anyone can ask any question regarding the reading module, please. Question 1, we'll be asking the question 1, the first question. বনি কথা বলছিলেন শুরুতেই যে আমি হচ্ছি, আপনি হচ্ছেন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন। সো যেহেতু প্রিপারেশন নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিছু প্রশ্ন থাকার কথা যে আইএলটিএস এর মডিউল, রিডিং মডিউল নিয়ে। সো আই এম এক্সপেক্টিং আ ফিউ কোয়েশ্চেনস ফ্রম ইউ। অ্যাকচুয়ালি আমি নিচ্ছি বলতে আমি একদমই প্রাইমারি লেভেলে, মানে আমি এখনো Alright. জানি না যে কিভাবে স্টার্ট করব। জাস্ট ডিসিশন Alright. নেওয়া হয়েছে যে আমি আইএলটিএসটা দিব। এখন আমি খুব কনফিউজ যে কিভাবে শুরু করলে আমার জন্য খুব ইজি হবে এটা দেওয়া অ্যাকচুয়ালি যেটা। ওকে, গ্রেট। So where do you live? ইন ঢাকা, যাত্রাবাড়ি, নিয়ার যাত্রাবাড়ি, গোলাপবাগ। Okay, fine. All right, no Golabak, fine. Okay, so you have a question regarding how to start to take preparation for IELTS, right? ইয়েস। Very okay. You want to begin with it. Okay, fine. আমরা এটা চেষ্টা করব অ্যানসার দেওয়ার জন্য। Anyone else? Next one. I'm expecting some questions. Anyone else? আসসালামু আলাইকুম। ওয়েলকাম আসসালাম। ইয়েস, হারুন সাহেব বলেন। জি ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আইএলটিএস রিডিং মডিউলে মানে আমরা যখন প্যাসেজ পড়ি রাইট। আর যখন অ্যান্সার করতে যাব, মানে আমাদের ভোকাবুলারি রিলেটেড কিছু প্রবলেম থাকে। ওকে। যেমন প্রচুর আননোন ওয়ার্ড থাকে প্যাসেজ গুলাতে। তো ভোকাবুলারিটা আমরা কিভাবে প্র্যাকটিসের মাধ্যমে রিকভার করতে পারি, ওইটা কি Okay, জানতে চাচ্ছিলাম। great question. I was expecting this question. Thank you very much for your question. Do you have any more question? হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যালো। Okay, yes. হ্যাঁ ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে কি স্ক্রিনিং এন্ড স্ক্রিনিং ব্যাপারটা ওইটা একটু ক্লিয়ার হওয়ার জন্য ডিউরিং হচ্ছে আপনার হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আরকি। ওই ব্যাপারটা Okay. কিভাবে সলভ করব? আর বড় প্যাসেজ গুলার ক্ষেত্রে আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে অ্যানসারটা বের করতে পারবো? আর শর্ট কোয়েশ্চেন গুলার All ক্ষেত্রে কি? right.
All right, all right. You have three questions together: skimming and scanning, how to match headlines, and in case of big passages, broad passages, how to sort out the answers easily. Okay, fine. Anyone else? Any more question? I've got so far 5 questions. স্যার Anyone else? Yes. Is হ্যালো it? হ্যালো হ্যাঁ ভাই, আমার যেটা হচ্ছে মাল্টিপল কোশ্চেনের ক্ষেত্রেও কিছু কোশ্চেন আছে। যেমন হচ্ছে আপনার আহ, যখন মাল্টিপল কোশ্চেন গুলোর কিভাবে আসলে চয়েস করা যায়, যখন 4টা থাকে 3টা থাকে। সো ইন দ্যাট কেস হচ্ছে All right, all right. কোন পদ্ধতিতে আমরা হচ্ছে ট্রু অ্যান্সারটা বের করতে পারবো উইথিন এ কম সময়ের শর্ট টাইমের মধ্যে, Okay. যদি আমাকে একটু বলা হয়। আরো বেশ কয়েকজন দেখতে পাচ্ছি, আপনারা কোয়েশ্চেন করতে পারেন। সুজন ইসলাম, do you have any question regarding the reading module? আমার মনে হয় আমি আর কারো কোয়েশ্চেন পাচ্ছি না। যদি পাওয়ার কোয়েশ্চেন করার, আমাদের হারুন সাহেব প্রশ্ন করেছেন রিডিং এর ভোক্যাব আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, কারণ রিডিং এ অনেক আননোন ভোক্যাবস থাকে। একটা জিনিস মনে রাখবেন, রিডিং প্যাসেজে যে ধরেন যে 2000 ওয়ার্ড আছে, আপনি 2000 ওয়ার্ডই জানবেন বা 2000 ওয়ার্ডই বুঝতে পারবেন, এক্সপেক্ট করাটা হচ্ছে বোকামি। এটা কারোর পক্ষে সম্ভব না। এটা আপনাকে একটা প্যারাগ্রাফ পড়ে সেই প্যারাগ্রাফে 3 বা 4 লাইনের মেসেজ বের করে নিয়ে আসতে হবে। একটা সেন্টেন্সের 12টা ওয়ার্ড বা 15টা ওয়ার্ডই আমরা জানি না। এমন হতে পারে একটা দুটো ওয়ার্ড না জেনেও সেন্টেন্সের একটা মিনিং আমরা গেস করতে পারি। আমার গত ক্লাসে আমরা যে গত সেশনটা করেছিলাম সেখানে আমি এটা বলেছিলাম যে প্যাসেজ পড়ে, প্যাসেজের ছোট ছোট অংশ পড়ে ছোট ছোট মিনিং বের করে নিয়ে আসতে পারা, অল্প অল্প করে বের করে নিয়ে আসতে পারা। এবং এই ক্ষেত্রে আপনি যত বেশি পড়বেন এবং যত বেশি আননোন ওয়ার্ড আপনার সামনে আসবে, আননোন ওয়ার্ড আপনি যত বেশি বের করে আনবেন, আপনার ওয়ার্ড স্টক তত বাড়তে থাকবে এবং আপনার কনফিডেন্স বাড়বে। এবং সামনের দিকে আপনি যখন প্যাসেজ পড়তে যাবেন, সেই প্যাসেজে আপনার অজানা সংখ্যায় ওয়ার্ড কমে আসবে আস্তে আস্তে। আপনার যে অজানা ওয়ার্ড গুলো, যেগুলো আপনি জানবেন না, আননোন ওয়ার্ডস যেগুলো আছে, সেগুলোর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, রাইট? এরপরেও অনেক কিছু থাকবে যেগুলো আপনি বুঝতে পারবেন না, জানতে পারবেন না। একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডের মিনিং দিয়ে সেন্টেন্সের মিনিং যেমন বোঝা যায় না, আবার সেই ওয়ার্ডের মিনিংটা না জানলে যে সেন্টেন্স আপনি বুঝতেই পারবেন না এমন না। যেমন হ্যাভ মানে হচ্ছে থাকা, আই হ্যাভ আ কার। হ্যাভ মানে থাকা, বাট এই থাকা মানে কিন্তু কোথাও অবস্থান করা না। আমি যদি বলি আই আই হ্যাভ ইন ঢাকা, স্টে ইন ঢাকার বদলে, এটা কিন্তু হবে না। সো আপনি যখন হ্যাভ এবং স্টে এর ওয়ার্ডটার ইউজটা দেখবেন, প্যাসেজ করতে গিয়ে কোথাও হ্যাভ ইউজ হচ্ছে, কোথাও স্টে ইউজ হচ্ছে, আপনি কিনলি নোটিস করবেন। আস্তে আস্তে আপনার অবজারভেশন পাওয়ার যখন বাড়বে, তখন ডেফিনেটলি আপনার ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ডের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়বে। তাদের লাভ যেটা হবে, প্যাসেজ থেকে যে ওয়ার্ডগুলো আপনি জানেন না, সেগুলো যখন আপনি ভেতরে ঢুকছে এবং আপনি ডিকশনারি দেখে মিনিং গুলো জানছেন, পড়ছেন, বুঝছেন, এই ওয়ার্ডগুলো আপনার লেখার ক্ষেত্রে হেল্প করবে স্টক ভোকাবুলারি হিসেবে, এবং স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে স্টক ভোকাবুলারি হিসেবে। সো রিডিং হ্যাবিট ডেভেলপ করলে শুধু যে আপনার রিডিং এ ভালো করতে পারবেন তা না, আপনার স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে খুব বড় ধরনের অবদান রাখবে আপনার রিডিং হ্যাবিট ডেভেলপ করা। সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, কোনো বই কিনে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড পড়া বা মুখস্থ করার চাইতে প্যাসেজ, যেহেতু প্যাসেজ পড়তে হবে আমাকে, কোন একটা প্যাসেজ পড়তে পড়তে ওয়ার্ড শেখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাতে পড়ার হ্যাবিট ডেভেলপ করে, পড়ার স্পিড ডেভেলপ করবে, স্পিড বেড়ে যাবে, পাশাপাশি শব্দও ঢুকবে। তবে অলসতা পরিহার করতে হবে। আপনি যখন পড়তে বসছেন, ধরেন আপনি আজকে 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ডের একটা প্যাসেজ পড়বেন প্র্যাকটিসের জন্য, যে আমি প্যাসেজ থেকে ওয়ার্ড শিখবো। প্যাসেজ পড়ার অনেকগুলো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে আমি আইএলটিএস এর জন্য সরাসরি প্র্যাকটিস করব। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে 1 ঘন্টায় 3টা প্যাসেজ পড়ে কোয়েশ্চেন অ্যান্সার বের করে নিয়ে আসা প্র্যাকটিস করতে হবে। আর আমার উদ্দেশ্য যদি হয় আমি ভোকাবুলারি স্টক করব, সেই ক্ষেত্রে প্যাসেজ পড়ার ব্যাপারটা আলাদা হয়ে যাবে। তখন আপনি লাইন বাই লাইন পড়েন, পেন্সিল হাতে নেন, যে ওয়ার্ড গুলো বুঝতে পারছেন না মার্ক করেন, ওয়ার্ড প্যাসেজটা পড়া শেষ করলে একবার স্কিমিং করেন যে কি কি ওয়ার্ড আমার এখানে যোগ হয়েছে, সেগুলো আপনি ডিকশনারি থেকে বের করে বইয়েই লেখেন, অথবা খাতায় একটা চার্ট বের করে একটা খাতার মধ্যে লেখেন, মেইনটেইন করেন। আপনি মনে রাখবেন, যে কোনো ভাষা শেখাটা একটা ফর্মাল প্রসেস। আপনাকে ফর্মাল প্রসেস ফর্মালি যেতে হবে।
আপনি আইএলটিএস এর ভোকাবুলারি ডেভেলপমেন্ট বিছানায় শুয়ে শুয়ে পায়ের উপর পা তুলে করতে পারবেন, তার সম্ভাবনা যে একেবারেই নেই তা না, বাট করা সম্ভব, তবে এটা খুবই ডিফিকাল্ট একটা প্রসেস এবং লেন্দি হয়ে যাবে। তো রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য, রিডিং ভোকাবুলারি ডেভেলপ করার জন্য আপনাকে পড়তে হবে, পাশাপাশি যেই অচেনা বা অজানা শব্দগুলো আপনার সামনে আসবে সেগুলোর ইংলিশ মিনিং আপনাকে দেখে নিতে হবে। এছাড়া আপনি যদি এখান থেকে ডাবল লাভ করতে চান, রিডিং এর পাশাপাশি স্পিকিং এবং রাইটিং ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই সেই শব্দটা কিভাবে ব্যবহার হচ্ছে, কি অর্থে ব্যবহার হচ্ছে, এবং আপনি যদি এটাকে ব্যবহার করতে চান আপনার কাছে ব্যবহার করার সুযোগ কোথায় কোথায় আছে সেগুলো একটু পরে দেখে নিতে হবে অনলাইন থেকে, আপনার জন্য হেল্পফুল হবে। অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো ক্ষেত্রে আমরা আপনাদের জন্য যে কোনো সলিউশন প্রোভাইড করতে পারি, দ্যাটস আপ টু ইউ। বাট আমার সাজেশন হচ্ছে পড়া ডেভেলপ করার জন্য, পড়ার ভোকাবুলারি ডেভেলপ করার জন্য অবশ্যই আপনাকে পড়তেই হবে। ওকে, আমি আবার বনির কথায় ব্যাক করে আসছি। আপনার যেহেতু আপনি ইংরেজিতে পড়াশোনা করেছেন, আমি ধরে নিচ্ছি আপনার মোটামুটি একটা বেসিক আছে। সেই বেসিক ধরে যদি আপনি এগোতে চান, আপনার বেসিকটাকে একটু স্ট্রং করতে হবে। আপনার নিজেকে নিজে একটু যাচাই করতে হবে যে আমার বেসিকের আসলে কি অবস্থা, আমি ঠিকমতো লিখতে পারছি কিনা, আমি ঠিকমতো স্পিকিং ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি কিনা, ডেভেলপ করা। পাশাপাশি পড়ার অভ্যাস যদি না থাকে, আমাকে একটু যাচাই করে দেখতে হবে যে আমি কত দ্রুত পড়ে বুঝতে পারছি কোনো কিছু। এই ক্ষেত্রে আপনি অনলাইনে গিয়ে আইএলটিএস রিডিং স্যাম্পল প্যাসেজেস সার্চ করতে পারেন, সেখানে প্রচুর টপিক চলে আসবে, প্রচুর টপিকে প্যাসেজ থাকবে, বড় ছোট বিভিন্ন লেন্থের প্যাসেজ থাকবে, সেগুলো আপনি পড়ে দেখতে পারেন যে আপনি কত দ্রুত পড়ে বুঝতে পারছেন। আপনার রিডিং মডিউল ডেভেলপ করার সবচেয়ে বড় এবং সবচেয়ে একদম একমাত্র লক্ষ্য হচ্ছে অল্প সময় পড়ে বুঝে অ্যান্সার করতে পারা। এইখান থেকে আমি চলে আসতেছি হচ্ছে আমাদের রুবেল সাহেব একটা প্রশ্ন করেছেন স্কিমিং এবং স্ক্যানিং নিয়ে। স্কিমিং হচ্ছে অল্প একটু পড়ে একটা প্যাসেজ পড়ে দ্রুত বুঝতে পারা। ধরেন একটা প্যাসেজ অনেকগুলো প্যারাগ্রাফে ভাগ করা থাকে, একটা প্যারাগ্রাফ আপনি পড়লেন, আপনি কত ফাস্ট করে সেই মিনিংটা বুঝতে পারলেন, দ্যাট ইজ স্কিমিং। কত ফাস্ট করে অতটুকু মেসেজটা বের করে নিয়ে আসতে পারলেন, কি মেসেজ দিয়ে সেটা বুঝতে পারলেন, দ্যাট ইজ স্কিমিং। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট স্ক্যানিং, স্ক্যানিং হচ্ছে কত দ্রুত আমি আমার কোয়েশ্চেনটা পড়ে কোয়েশ্চেনটা বুঝে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারি। আইএলটিএস এর রিডিং এ বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আমাকে আইএলটিএস এর ভালো করতে, রিডিং এ ভালো করতে হলে অবশ্যই প্রশ্নের ধরনগুলো জানতে হবে, কারণ এক একটা প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে আমার অ্যাপ্রোচ এক এক রকম হবে। আমি যেই পদ্ধতিতে মাল্টিপল চয়েসের প্রশ্নের উত্তর খুঁজবো, উত্তর খুঁজে বের করে অ্যান্সার দিব, একইভাবে আমি ট্রু আর ফলস এন্ড নট গিভের অ্যান্সার দিব না। একইভাবে আমি হেডলাইন ম্যাচিং এর অ্যান্সার দিব না। একইভাবে আমি ইনফরমেশন ম্যাচিং এর অ্যান্সার দিব না, বা ক্লোজ টেস্টের অ্যান্সার দিব না। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ধরন আছে, আলাদা আলাদা অ্যাপ্রোচ আছে, এবং প্রত্যেকটা অ্যাপ্রোচ প্রত্যেকটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি ট্রু ফলস নট গিভেন এর জন্য যেভাবে উত্তর খুঁজবেন, সেই প্রসেস যদি মাল্টিপল চয়েস অ্যাপ্লাই করতে যান, ইউ আর ডুমড, ইউ আর ডেড। সিম্পল, কাজ করবে না, আপনার সময় শেষ হয়ে যাবে, আপনি অ্যান্সার বের করতে পারবেন না। সো এখানে স্কিমিং স্ক্যানিং এর ব্যাপারটা চলে আসে যে আমি কত দ্রুত কিভাবে আমার অ্যান্সার গুলো বের করে নিয়ে আসতে পারি। এই ক্ষেত্রে আমি শুরুতে একটা কথা বলেছি, রিডিং মডিউলে ভালো করার অন্যতম পূর্বশর্ত হচ্ছে প্রশ্ন বুঝতে পারা, প্রশ্নে কি ওয়ার্ড ধরতে পারা, প্রশ্ন কি চেয়েছে, কি ডিমান্ড করছে জানা। আপনি গ্রামের বাড়িতে একটা বিয়ের প্রোগ্রাম করতে গেলেন, ফর এক্সাম্পল গ্রামের বাড়িতে, গ্রামের মানুষজন সাধারণত পোলাও মাংস খেয়ে অভ্যস্ত। সেখানে যদি গিয়ে আপনি ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল, ব্লা ব্লা ব্লা, আমাদের শহরে যে সমস্ত খাবার আছে সেগুলো দেন, মানুষজন তো আগ্রহ নিয়ে আরে কি জিনিস দিছে দেখি একটু, তোরা খেয়ে মজা পাবে না, আপনার খাবার ওয়েস্ট হবে। কেন? বিকজ দে আর নট হ্যাবিচুয়েটেড টু ইট দ্যাট সর্ট অফ ফুড। আপনাকে পরিস্থিতি অনুযায়ী দাউক্ষুণ্ণই হবে আমার মনে হয়, যে কি ব্যাপার দাওয়াত দিয়ে নিয়ে কি খাওয়াইতেছে এগুলা, দিস ইজ নট ডান। বাট চিটাগং এ একটা বিয়ের প্রোগ্রামে যান, সেখানে আপনি দেখতে পাবেন, বা মেজবান প্রোগ্রামে যান, সেখানে বুটের ডালের একটা আইটেম অবশ্যই থাকবে, এন্ড পিপল আর হ্যাপি টু গেট দ্যাট, না পেলে বরঞ্চ মন খারাপ করে। তো যে কথা বলছিলাম, যে কোয়েশ্চেনের কি বলেছে, কি চেয়েছে, আমাকে সেটা অবশ্যই বুঝতে হবে, কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করতে হবে। আমি কোয়েশ্চেনে কিওয়ার্ড আন্ডারলাইন করা মানে কোয়েশ্চেন আমার কাছে কি ডিমান্ড করছে বা কি চাচ্ছে সেটা বুঝতে পারা। আমি যদি সেটা বুঝতে পারি তাহলে আমার কাজ অর্ধেক শেষ। আমি যদি জানি আমি কোথায় যাব, আমার কাজ অর্ধেক শেষ। এখন আমি শুধু ঠিক করবো আমি কিভাবে যাব, দ্যাটস ইট। আমার কোয়েশ্চেনটা আমার কি চেয়েছে, কি চেয়েছে, কি চেয়েছে, এই কি ওয়ার্ডটা আমাকে বুঝতে হবে, ইনফরমেশন গুলো আমি খুঁজে বের করবো। এইটার সাথে জোড়া ধরে আমি চলে আসি আমাদের রুবেল সাহেবের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস আনসার করার ক্ষেত্রে আমার প্রবলেম হয়।
মাল্টিপল চয়েস অ্যান্সার করার ক্ষেত্রে আমরা বেশিরভাগই যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেনটা পড়ে মাল্টিপল চয়েসের যে চয়েস গুলো দেওয়া থাকে সেগুলো পড়তে যাই। নো, দ্যাটস আ মিসকনসেপশন, দ্যাট ইজ আ রং ওয়ে টু অ্যাপ্রোচ। হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে দেন? কারেক্ট ওই ইনফরমেশনটা প্যাসেজে গিয়ে খুঁজে বের করেন, প্যাসেজের কোথায় ওই রিলেটেড ইনফরমেশন আছে খুঁজে বের করেন। খুঁজে বের করলেই আপনার প্রশ্ন উত্তর অটোমেটিক চলে আসবে। ধরেন বললো যে এই থিওরিটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল, আপনি যদি এখন 4 জন বিজ্ঞানীর নাম পড়তে যান, প্যাসেজে গিয়ে কিন্তু আপনাকে 4টা বিজ্ঞানীর ইনফরমেশন খুঁজতে হবে। আচ্ছা, এই বিজ্ঞানী, বাট আপনি যদি জাস্ট থিওরির নামটা নিয়ে যান যে কোন বিজ্ঞানী এই থিওরিটা দিয়েছে, তার মানে ওই থিওরিটা একটা জায়গাতে একটা বিজ্ঞানীর কাছে মেনশন করা আছে। সো আপনি গিয়ে শুধুমাত্র থিওরিটা খুঁজে বের করতে পারলেই আপনার কিন্তু আর 4টা বিজ্ঞানীকে খুঁজে বের করতে হচ্ছে না। সো ইনফরমেশন কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকবে এবং যেটা চাওয়া হবে সেটা বুঝে প্যাসেজে গিয়ে আমাকে ম্যাচ করে সেই রিলেটেড ইনফরমেশন বের করে নিয়ে আসলে আমার অ্যান্সার অটোমেটিক রাইট চয়েসটা বের হয়ে আসবে। প্যাসেজ ছোট বড় এখানে বলার কিছু নাই, ছোট বড় আকৃতি অনুযায়ী প্যাসেজের আমার কি বলে আমার স্কিল ডেভেলপ করার সুযোগ নাই। প্যাসেজ বড় হোক বা ছোট হোক, আমাকে যেটা করতে হবে অল্প পড়ে বুঝতে পারা, দ্রুত পড়ে শেষ করে অ্যান্সার খুঁজে বের করা। এইটা হচ্ছে ইউনিভার্সাল সব ক্ষেত্রে। প্যাসেজ যদি 500 ওয়ার্ডের থাকে তাহলে ইউনিভার্সাল, প্যাসেজ যদি 100 ওয়ার্ডের হয় তাহলে ইউনিভার্সাল। এখানে এরকম বলার কোনো সুযোগ নাই যে বড় প্যাসেজের ক্ষেত্রে আমি এক ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করব, ছোট প্যাসেজের ক্ষেত্রে আমি এক ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করব। তবে হ্যাঁ, যে কোনো স্কিল আমি কিভাবে নিজেকে পারদর্শী করছি বা আমি নিজেকে কিভাবে ব্যবহার করতে উৎসাহিত করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপারের উপর নির্ভর করে। যেমন উসাইন বোল্ট যেভাবে দৌড়ের প্রিপারেশন নিয়েছেন, যেভাবে নিজেকে উৎসাহিত করেছেন, তাড়িত করেছেন দৌড় দেওয়ার জন্য, তার সাথে 8 আর 10টা অ্যাথলেট এই কাজটা করে নাই। সেই কারণেই তারা উসাইন বোল্ট হতে পারে নাই, বাট তারা কিন্তু উসাইন বোল্টের পরেই ছিল বা পরবর্তীতে আগেও গেছে। সো স্কিল ডেভেলপ করার ব্যাপারটা পুরোপুরি আপনার উপরে। আপনাকে নিজেকে প্র্যাকটিস করে 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 খুঁজে বের করতে হবে যে আপনার ক্ষেত্রে কোন স্কিলটা কাজ করছে। এই ক্ষেত্রে আমরা যারা আইএলটিএস এর ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি তারা সাপোর্ট করে থাকি, হেল্প করে থাকি। যে কথাগুলো আমি এখন বলছি আপনাকে আপনাকে সামনে বসে আমি সেগুলো বলতে পারবো, হয়তো হাতে কলমে দেখাতে পারবো, বুঝাতে পারবো। সেক্ষেত্রে আপনার জন্য বুঝতে পারা বা দেখতে পারা বা প্রবলেম গুলো সলভ করতে পারা কিছুটা ইজি হয়ে যাবে। এরপর চলে আসি হচ্ছে হেডলাইন্স ম্যাচিং। রিডিং মডিউলে যারা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে তাদের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ প্রবলেম ফেস করে হচ্ছে এই হেডলাইন ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং এ। হেডলাইন ব্যাপারটা কি, যারা এখনো পড়া শুরু করেননি বা আইডিয়া নেই তাদের জন্য বলছি। আমাদের এইচএসসি এসএসসি লেভেলে কিছু ব্যাপার থাকতো যে কোন প্যাসেজের ইনফরমেশন ট্রান্সফার করা, যে প্যাসেজের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া থাকতো সেগুলা কোনটার সাথে কোনটা ম্যাচ করে সেটা দেওয়া। হেডলাইন ম্যাচিং হচ্ছে ধরেন একটা একটা প্যাসেজের মধ্যে 5টা প্যারাগ্রাফ দেওয়া আছে ভাগ করে করে, আপনার প্রশ্নে 5টা হেডলাইন দেওয়া থাকবে, শিরোনাম দেওয়া থাকবে। আপনাকে প্যাসেজ পড়ে মিলাতে হবে যে কোন প্যাসেজের জন্য কোন শিরোনামটা অ্যাপ্রোপ্রিয়েট বা কোন হেডলাইনটা অ্যাপ্রোপ্রিয়েট। এই ক্ষেত্রে স্কিমিং খুব দ্রুত হেল্প করে, স্কিমিং বেশ ভালো কাজ করে। সাধারণত একটা প্যাসেজের যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের প্রথম 2 বা 3টা সেন্টেন্সের মধ্যেই আপনি সেই প্যারাগ্রাফের একটা থিম পেয়ে যাবেন, সেই প্যারাগ্রাফের একটা মেসেজ পেয়ে যাবেন। এই মেসেজটা ধরতে পারা বা এই থিমটা ধরতে পারলে আপনার জন্য হেডলাইন আনসার, ওই থিমটাই হেডলাইন আকারে দেওয়া থাকে। এখন কোন একটা প্যাসেজে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়েছে, সেখানে ফার্স্ট প্যারাগ্রাফে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কারণগুলো কি কি, কি কি কারণে আসলে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, কারণগুলো কি কি। এখন ওই প্যাসেজের ওই প্যারাগ্রাফটার মধ্যে কারণগুলো বলা আছে, আপনার কোয়েশ্চেনের মধ্যে বলা আছে রিজনস বিহাইন্ড দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971। সবে চোখ বন্ধ করেই কিন্তু এই লাইনটা ওখানে অ্যাড করে দিতে পারতেছেন যে হ্যাঁ এই প্যাসেজের জন্য এই হেডলাইনটা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে মুক্তিযুদ্ধের সবগুলো কারণের কথা একটা একটা করে বলা হয়েছে, টাইটেলের মধ্যে তাই বলা হয়েছে। তো টাইটেল বা হেডলাইন ম্যাচিং এর ক্ষেত্রে প্রথম 2-3টা লাইন পড়ে আপনাকে স্কিমিং এর স্কিল ডেভেলপ করে বুঝতে পারতে হবে যে এই 2-3টা লাইনের মধ্যে আসলে কি মেসেজ দেওয়া হয়েছে বা কি থিমে কথা বলা হয়েছে। সাধারণত বেশি পড়তে হয় না, 2-3 লাইনের মধ্যেই পাওয়া হয়ে যায়। আপনি মনে রাখবেন আইএলটিএস পরীক্ষায় কোনো প্রশ্নই আপনাকে প্যাচে ফেলার জন্য, ট্র্যাপে ফেলে পরীক্ষা খারাপ করানোর জন্য তৈরি করা হয় না, বরঞ্চ বিভিন্ন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয় যেই পরিস্থিতিতে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল কতটা কার্যকর সেটা যাচাই করা হয়।
এরপরে চলে আসি আবার আরেকটা প্রশ্ন আছে আমার কাছে, সেটা হচ্ছে আবার চলে আসি হচ্ছে হারুন সাহেবের ভোকাব স্টকের ইয়াতে। খাতা কলম নিয়ে পড়তে বসতে হবে আপনাকে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা এখন মোবাইলে পড়ি, ল্যাপটপে পড়ি। ফাইন, আপনি যদি মোবাইল বা ল্যাপটপে কমফোর্টেবল হন, দ্যাটস ওকে, দ্যাটস নট এ বিগ ডিল। বাট আপনি মনে রাখবেন, আমরা যে জিনিসটা দেখি বা শুনি সেই জিনিসটা আমাদের অনেক সময় মনে থাকে না। আমরা ছোটবেলায় শুনতাম যে কোনো একটা জিনিস একবার লিখলে সেটা 10 বার পড়ার সমান হয়ে যায়। ধরেন আমি একদম প্র্যাকটিক্যালি বলছি, এখন আপনি একটা প্যাসেজ পড়তে গেলেন, প্যাসেজে আপনি আপনার চোখের সামনে একটা আননোন ওয়ার্ড পেলেন, স্কিমিং। তার একটা প্রশ্ন, স্কিমিং ওয়ার্ড আপনি আননোন পেলেন, এখন আপনি ওটার মানে জানেন না, আপনি শুধু আপনার ওয়ার্ড স্টক ডেভেলপ করার জন্য বা ভোক্যাব ডেভেলপ করার জন্য পড়ছেন। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে পুরো প্যাসেজটা আপনি পড়ে শেষ করেন না। আপনার এখন স্কিমিং এর মানে বোঝার দরকার নাই। আপনি পুরো প্যাসেজটা পড়ে শেষ করেন, লাগলে একবার আপাতত। আপনার উদ্দেশ্য তো স্টক ডেভেলপ করা, ভোক্যাব স্টক। পড়েন, পড়ার পর এরকম স্কিমিং এর মতন ধরেন আরো 10টা বা 15টা ওয়ার্ড বের হয়ে আসলো যেগুলোর মানে আপনি জানেন না। 5 মিনিট চিন্তা করে দেখেন তো, এই 10টা বা 15টা ওয়ার্ড জানা ছাড়া আপনি প্যাসেজটার কতটুকু বুঝতে পেরেছেন? যদি অনেকখানি বুঝতে পারেন, ভেরি গুড। যদি বুঝতে না পারেন তাহলে না পড়ার অভ্যাস। ব্রেনকে যেভাবে ট্রেন করব, যেভাবে ট্রেন করব ব্রেন সেভাবেই কাজ করবে। আপনার ঘরে ঢুকে আপনার কিন্তু লাইটের সুইচ বোর্ডের দিকে তাকিয়ে লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না, বিকজ ইউর ব্রেইন নোজ ওয়্যার দ্য সুইচ, তাহলে লাইট জ্বলবে, ব্রেন জানে। আরো সহজ করে বলি, আমাদের ব্রেনের মধ্যে নিউরন আছে, আমাদের বডির জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে নার্ভ গুলো গিয়ে নিউরনের সাথে কানেক্টেড হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, এখন যদি ঘরটা অন্ধকার হয়ে যায় আর আমার হাতের এখানে যদি একটা মশা বসে, আমি কিন্তু দেখতে পাবো না মশাটা এখানে বসেছে, বাট আই ক্যান স্টিল হিট ইট দেয়ার। ঠিক মশার উপরে গিয়ে থাপ্পড়টা পড়বে, চটটা পড়বে, হয়তো মশা উড়ে যাবে, বাট যেখানে মশা বসেছিল সেখানেই পড়বে। কখনো এরকম হবে না যে মশা এখানে বসেছে আমি চটটা এখানে মারছি, কখনোই হবে না। বিকজ দেয়ার ইজ এ সিগন্যাল, এখান থেকে সিগন্যালটা ব্রেনে পাঠানো হয়েছে, ব্রেন থেকে সিগন্যালটা আমার এই হাতে দেওয়া হয়েছে, বলা হয়েছে ভাই তোমার এখানে একটা মশা বসছে এক্স্যাক্টলি এই জায়গায়, থাপ্পড় দাও, থাপ্পড় চলে আসলো। ঠিক একইভাবে সাইকেল চালানোর সময় যদি আপনি আপনার ব্রেনকে ট্রেন করেন যে আমি নিচের দিকে তাকাবো না, সামনের দিকে তাকাবো, আপনার সাইকেল চালানোর যে শেখার যে প্রসেস সেটা স্পিডটা ডাবল হয়ে যাবে। আপনি সুইমিং এর ক্ষেত্রে যদি চিন্তা করেন আমি প্যানিক করব না, তাহলে কিন্তু সুইমিং শেখার যে স্পিড ডাবল হয়ে যাবে। আমি এখন শিখতে পারি না কারণ আমি আমার ব্রেনকে ট্রেন করতে পারি না যে সুইমিং এ গেলে যে শরীরের মধ্যে এক ধরনের ভরহীনতা তৈরি হয়, কমে যায় এবং আমরা নিচের দিকে চলে যাই, এইটা আমি প্যানিক করতে পারি, এটা আমি প্যানিক করে ফেলি, এটাকে আমি এখনো সার্ভাইভ করতে পারি নাই, বা আমি এটা আমি অ্যাডাপ্ট করতে পারি না এই জিনিসটাকে, যার কারণে আমি সাঁতার শিখতে পারি নাই। সো আপনার ব্রেনকে আপনি যেভাবে ট্রেন করবেন, আপনি যদি ব্রেনকে ট্রেন করেন ওই প্যাসেজ ঠান্ডা মাথায় পড়বো, অনেক কিছু বুঝবো না সেগুলো আন্ডারলাইন করব, এবং প্যাসেজটা পড়ার পরে সেই ওয়ার্ড গুলোকে একসাথে করে সেগুলোর মিনিং বুঝবো, মিনিং জানবো না, মিনিং বুঝবো। শুধু জানলে হবে না, মিনিং মানে আছে বা থাকা জানলে হবে না, আমাকে হ্যাভ এর মিনিং বুঝতে হবে। হ্যাভ বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনিং এ বসতে পারে। আই হ্যাভ এম এভরি নাইট, আমি প্রতি রাতে 10টার দিকে আমার ডিনার করি, এখানে হ্যাভ এ কাপ অফ টি মানে পান করা বোঝাচ্ছে। সো আমি যখন বলছি মিনিং বোঝার ব্যাপারটা, আমি বোঝাচ্ছি হ্যাভ ওয়ার্ডটা কোন কোন মিনিং এ কোথায় কোথায় বসতে পারে। কি অর্থ বুঝি তাহলে কিন্তু আমি হ্যাভ এর অর্থ হবে থাকা বা আছে। দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, আমার কোনো লাভ হবে না। সো আমাকে অর্থ জানার পাশাপাশি অর্থ বুঝতে হবে, কোন শব্দ কোথায় কি কি অর্থে ব্যবহৃত হতে পারে সেটা জানতে হবে। এবং সেই শব্দগুলো চেনেন না জানেন না, শব্দের অর্থ শিখলেন, শব্দ সেই শব্দ শেখার কোনো ভ্যালু নাই, দ্যাট ইজ ইউজলেস। 2024 আপনার পড়াশোনা শেষ, ইউ আর আ প্রফেশনাল পারসন, বাদ দেন আপনি প্রফেশনাল পারসন, আপনি পড়াশোনা করছেন, বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি স্টিল শুধু ওয়ার্ড মিনিং মুখস্থ করছেন, দ্যাট
মেমোরি সেন্টেন্স তৈরি করতে পারা, এই জিনিসটা হচ্ছে আপনার আলটিমেট লক্ষ্য। সো এই লক্ষ্যে আপনাকে সব দিক থেকে সমানভাবে আগে বাড়তে হবে। আপনি কথা বলার ক্ষেত্রেও কমপ্লিট সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারতে হবে, আপনি লেখার ক্ষেত্রেও কমপ্লিট সেন্টেন্স আপনাকে কনস্ট্রাক্ট করতে পারতে হবে। এই ক্ষেত্রে রিডিং হ্যাবিট ডেভেলপ করলে রিডিং এর পাশাপাশি হ্যাবিটের পাশাপাশি আপনার স্কিল ডেভেলপ করবে, আপনার স্কিমিং ডেভেলপ করবে, আপনার স্কিপিং ডেভেলপ স্কিলগুলো ডেভেলপ করবে, পাশাপাশি আপনার ওয়ার্ড স্টক এনরিচ হবে, এবং এই এনরিচড হওয়ার ফলে আপনার স্পিকিং ডেভেলপ করবে, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, যে আমি অনেক শব্দ জানি। আপনার গ্রামার ডেভেলপ করলে আপনার কথা বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যাবে। প্লিজ আবার ওপেন ফ্লোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, স্পিকারে বলেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। স্যার যেটা বলছিলাম যে আমরা আসলে অনেকজনই তো অনেক কাজেই বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিই, হয়তো কেউ পড়াশোনার জন্য, কেউ চাকরির জন্য, বা কেউ লোয়ে কোনো কাজের জন্য। তো আসলে এত মানে আমাদের তো একটা এইজ হয়ে গেছে এখন, আমরা তো সবাই শর্টকাটের পক্ষে, সবাই মূলত শর্টকাটের পক্ষে। তো আমরা একটা সহজ ওয়েতে কিভাবে এইটাকে একটু টেক ওভার করতে পারি, কিভাবে একটু দ্রুত কিভাবে করা যায়, এই বিষয়ে কোনো প্রসেস আছে কিনা? থ্যাঙ্কস। ওকে, আপনার প্রশ্নের দুইটা পাশ আছে, একটা হচ্ছে দ্রুত, একটা হচ্ছে শর্টকাট। দ্রুত আর শর্টকাট এক জিনিস না। আমি দ্রুত একটা রাস্তা পার করব, সেটা পুরো রাস্তায় আমাকে দ্রুত পার করতে হবে। আর আমি শর্টকাট পার করব, ওই রাস্তা বাইপাস করে অন্য রাস্তা দিয়ে যেতে হবে, যেটা একটু সংখ্যা, যেটা লেন্থ একটু ছোট। মনে রাখবেন, শেখার ক্ষেত্রে শর্টকাট বলে কোনো শব্দ নাই। আপনি যেমন গিটার বাজানো শিখবেন, আপনাকে সারগাম শিখতে হবে, গিটারের 6টা তারের নাম শিখতে হবে, ফ্রেট গুলোর নাম, ফ্রেট বোর্ড গুলোর নাম শিখতে হবে, জানতে হবে। কারণ আপনি যেন চোখ বন্ধ করে ফ্রেট গুলো আপনার আঙ্গুল টাইপ, যেমন আমরা টাইপ, চিন্তা করেন তো আজকে থেকে 15 বছর আগে আমরা যখন কম্পিউটারের হাতে নেই, আমরা এখন যেভাবে টাইপ করতে পারি সেভাবে কি টাইপ করতে পারতাম? আমার মনে আছে, আমি যখন সরকারি অফিসে যেতাম, তারা টাইপ রাইটারে টাইপ করতেন, ওদের টাইপিং দেখে আমি খুব হিংসা হইতো, কি সুন্দর করে টাইপ করে, টাক 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 করে দিচ্ছে, কাজ করে দিচ্ছে। I used to get jealous of them, that they have a skill that I don't have. But now I can type in that speed with my own laptop. So আমাকে এটা দিনের পর দিন আস্তে আস্তে এক আঙ্গুল টিক 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 করে এখন সবগুলো আঙ্গুল ব্যবহার করতে আস্তে আস্তে হয়েছে। সো আপনি যখনই কোনো কিছু শেখার কথা বলবেন, কোন স্কিল ডেভেলপ করার কথা বলবেন, সেখানে শর্টকাট মানেই ঘাটতি। আমরা যে যে বয়সেই যে জন্যই একটা ভাষা শিখি না কেন, ভাষার মূল উদ্দেশ্য কমিউনিকেশন। The only purpose of a language is to serve the purpose of communication. ঠিক তো? আমি বিদেশে যাব, ওখানে গিয়ে কাজ করব, কাজ করতে গেলে আমার কেন ইংরেজি ভাষা লাগবে? কারণ এই কাজের বিষয়ে আমার কারো না কারোর সাথে কথা বলতে হবে, কারো না কারোর সাথে আমার লিখিত যোগাযোগ করতে হবে, রাইট? এই যে লিখিত যোগাযোগ করা বা কারোর সাথে কথা বলা, এই উদ্দেশ্যেই তো আমার ইংরেজি শেখা, তাই না? সো ইংরেজি যখন আমাকে শিখতে হবে, ইংরেজির একটা ফাঁকিবাজির জায়গা আছে, এটাকে বলে ইএসপি, ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। ফর এক্সাম্পল, আপনি হচ্ছেন কৃষি খাতে কাজ করতে যাবেন বিদেশে, অথবা আপনি একটা সুপার শপ বা মেগা মলে কাজ করতে যাবেন। আপনাকে ওই মেগা মলে কাজ করার জন্য যেই যেই কনটেক্সটে যেই যেই শব্দ দরকার, যেই যেই সেন্টেন্স দরকার, সেগুলাই শেখানো হবে। সেটা বড়দের 100 বা 200টা হইতে পারে। একটা রেস্টুরেন্টে যখন আপনারা যান, তখন আপনারা দেখবেন যে একজন ওয়েটার এসে ইংরেজিতে বলে যে গুড মর্নিং বা গুড ইভিনিং স্যার, ম্যাম, হাউ মে আই হেল্প ইউ, উড ইউ লাইক টু প্লেস ইউর অর্ডার। আপনার মনে হচ্ছে আরে বাপরে কত সুন্দর ইংরেজি জানে। ট্রাস্ট মি, ওর সাথে আপনি এই সব টপিকের বাইরে অন্য টপিকে কথা বলেন তো, যে হাউ আর ইউ, হোয়াট হ্যাভ ইউ, হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর ব্রেকফাস্ট দিস ডে, টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, লেট মি নো অ্যাবাউট ইউর পাস্ট অ্যান্ড ইউর ফিউচার প্ল্যানস। সে বলতে পারবে না, কারণ সে স্পেসিফিক এনভায়রনমেন্টে, স্পেসিফিক কনটেক্সটে স্পেসিফিক কিছু সেন্টেন্স ব্যবহার করার জন্য দক্ষ। এয়ারপোর্টে যান, সেখানে যে কাউন্টারে যারা থাকেন, ওরা ওই কনটেক্সটে যেই যেই শব্দ ব্যবহার করতে হয়, যেই যেই বাক্য ব্যবহার করতে হয়, সেগুলো ব্যবহার করার জন্য ওয়েল ট্রেইনড।
বাট দে ডোন্ট নো অ্যাকচুয়াল ইংলিশ। ওরা ডে টু ডে কমিউনিকেশনে শুধুমাত্র ওদের কনটেক্সটেই কাজটা করতে পারে, অন্য কনটেক্সটে নিয়ে ফেলে দিলে সে করতে পারবে না। সো আমি যদি আমাকে সব কনটেক্সটে ডেভেলপ করতে চাই, যে আমি যে কোনো কনটেক্সটে নিজেকে ডেভেলপ করতে চাই, আমি যে কোনো কনটেক্সটে গিয়ে কমিউনিকেট করতে চাই, তাহলে অবশ্যই আমার নিজেকে সেভাবে ডেভেলপ করতে হবে যেখানে শর্টকাটের কোনো জায়গা নেই। শর্টকাট মানেই লিমিটেড, মনে রাখতে হবে। আর ইংলিশ কমিউনিকেশনের কোনো লিমিটেশন নাই। ইফ আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ইন এনি এনভায়রনমেন্ট, আই শুড হ্যাভ দ্যাট অ্যাবিলিটি টু ডু দ্যাট। সেটা ফাস্ট হতে পারে, স্লো হতে পারে। সো হারুন রশিদ, আপনি ভোকাবুলারি নিয়ে কোশ্চেন করেছিলেন, আপনি কি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন? আমি কিন্তু মাঝখান থেকে আপনার প্রশ্ন উত্তর দিচ্ছিলাম। জি হারুন ভাইয়া, রশিদ, জি ভাইয়া পেয়েছি। আপনি কি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন? আপনার জি। এই রিলেটেড কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, আপাতত নাই। যদি থাকে আমি আপনাকে বলবো। হ্যাঁ। আপনাকে ছোট্ট একটা সাজেশন দিচ্ছি। আপনার যদি বই পড়ার অভ্যাস না থাকে, আমাদের বই পড়ার প্রতি একটা ভীতি কাজ করে, কারণ ছোট থেকে বইটাকে আমাদের শত্রু বানিয়ে ফেলা হয়। বই পড়ার অভ্যাস না থাকে, তাহলে বই পড়ার অভ্যাসটা করেন, নট নেসেসারিলি আপনাকে মোটা বই নিয়ে ঘুরে বেড়াইতে হবে। আপনি অনলাইনে যান, মোবাইলে পড়েন, বা ছোট্ট পাতলা পাতলা বই কিনতে পাওয়া যায়, গল্পের বই কিনতে পাওয়া যায়, আইএলটিএস এর প্যাসেজের জন্য বই কিনতে পাওয়া যায়। ট্রাস্ট মি, আইএলটিএস এর যে প্যাসেজ গুলো এক একটা মানে ফুল ভ্যারাইটিস অফ থিংস আর দেয়ার। আপনার ভালো লাগবে যদি পড়তে চান। তো সেখান থেকে পড়া শুরু করেন, একদিন একটা প্যাসেজ পড়েন, সারাদিন ধরে ভেঙে ভেঙে পড়েন, অথবা এক বসায় আধা ঘন্টা 40 মিনিট সময় নিয়ে পড়েন। ইউ উইল এনজয় ইভেনচুয়ালি। প্রথম দিকে বোরিং লাগবে, ট্রেন যখন শুরুতে চলে, আস্তে আস্তে চলে, তখন বিরক্ত হবে, বাট ওয়েন ইট মুভস অন উইথ দ্য পেস, দ্য ম্যাক্সিমাম পেস, ইট ফিলস গ্রেট। সো অল্প অল্প করে পড়া শুরু করেন আজকে থেকেই, আপনার রিডিং হ্যাবিট ডেভেলপ করবে। আপনার রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। রাইটিং হ্যাবিট ডেভেলপ করার জন্য গ্রামার জানতে হবে, ভোক্যাবস জানতে হবে, আপনাকে লেখার প্র্যাকটিস করতে হবে, লেখার কোনো বিকল্প নাই। লিসনিং ডেভেলপ করার জন্য শোনার প্র্যাকটিস করতে হবে, তার কোনো বিকল্প নাই। এবং স্পিকিং ডেভেলপ করার জন্য আপনাকে অবশ্যই কথা বলতে হবে। যেই স্কিল ডেভেলপ করতে চান সেইটা করার মাধ্যমেই সেই স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি সাঁতার কেটে কখনো সাইকেল চালানোর স্কিল ডেভেলপ করতে পারবেন না। as simple as that. ওকে, বনি, আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন? আমি আপনার উত্তরটা দেওয়ার জন্য একটু সময় নিয়েছি, আপনি কি পেয়েছেন কিনা? জি স্যার, জি, Alright. থ্যাংক ইউ স্যার। আপনার যদি এই রিলেটেড কোনো ধরনের কোনো কিছু জানার প্রয়োজন হয়, কোনো ধরনের কোনো হেল্প প্রয়োজন হয়, you can feel free to knock us over our WhatsApp number or over in our Facebook page and Facebook group, whatever it is, wherever the process is convenient to you. And রুবেল সাহেব, আপনার প্রশ্নের উত্তর কি পেয়েছেন? I cannot hear রুবেল সাহেব। হ্যাঁ, জি, হ্যালো ভাইয়া। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর কি পেয়েছেন? Do you have any more questions? হ্যাঁ, কোশ্চেন তো আমার ছিল, যেমন হচ্ছে ভাইয়া, যেটা আমরা নরমালি ফেস করি, আমরা জানি যে সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সেখানে হচ্ছে Alright. 2 ধরনের হয়। একটা হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন, আর একটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। হ্যাঁ, সো এটার Alright, মধ্যে alright. সূক্ষ্ম যে ডিফারেন্সিয়েশনটা হয় সেটা একটু এক্সপ্লেইন করবেন উইথ এক্সাম্পল স্যার। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, আপনি যেটা বলছেন এখানে হচ্ছে হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে যখন বড় কোশ্চেন গুলো আছে, প্যারাগ্রাফ প্যাসেজ গুলো আছে, সেক্ষেত্রে হচ্ছে এমন কোনো কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে খুব সহজে আইডেন্টিফাই করা যায় যখন আমরা খুবই লাস্ট টাইমের দিকে থাকি। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এমন কোনো Okay. কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা খুব শর্টকাটে এটা আইডেন্টিফাই করে ফেলতে পারি যে এটা অ্যান্সারটা হাইলি পসিবিলিটি আছে যে এটা হওয়ার সম্ভাবনা আছে। এখন লাস্ট স্টেজের দিকে যখন 3 নম্বরে, বিশেষ করে হচ্ছে যখন 3 নম্বর প্যাসেজটার মধ্যে খুবই ডিফিকাল্ট হয় হেডিং ম্যাচিং এর Okay. ব্যাপারটা। সো Okay. 1 নম্বরের Alright. So, তুলনায় 3 নম্বরটা অনেক বেশি ডিফিকাল্ট হয়। ইন দ্যাট কেস হচ্ছে আমাদের okay, কি fine. করণীয়? Alright. Okay. প্রথমে আমি আসি ট্রু ফলস। আরেকজন প্রশ্ন করেছেন, আবু বকর। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, খুবই সুন্দর প্রশ্ন। কারণ এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যই আসলে আজকে বসা। আমরা সামনের দিন আবার বসবো হয়তো। আচ্ছা, আবু বকর এবং মিজান দুজনেই প্রশ্ন করেছেন ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন নিয়ে আমরা আসলে কিভাবে অ্যান্সার করতে পারি। আমরা যদি থিমের কথা চিন্তা করি, তাহলে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন দুটো আসলে মোটামুটি একই ধরনের,
অ্যাপ্রোচ একইভাবে অ্যাপ্রোচ করতে হয়। আচ্ছা, অ্যাপ্রোচের ব্যাপারটা আসলে কি? ধরেন আপনার প্যাসেজে বলা হয়েছে আপনার কোয়েশ্চেন, সবসময় মনে রাখবেন আইএলটিএস মানে আগে প্রশ্ন তারপরে প্যাসেজ। ছোটবেলার মতো না যে আগে প্যাসেজ পড়বো তারপর কোয়েশ্চেন আনসার করবো। নো, দিস ইজ নট দ্য কেস ইন কেস অফ আইএলটিএস রিডিং। আপনাকে প্রশ্ন পড়তে হবে, প্রশ্নের তথ্যটাকে এখানে প্রপারলি অ্যানালাইসিস করতে হবে, দেন প্যাসেজে গিয়ে সেই সংক্রান্ত তথ্য খুঁজে বের করতে হবে। এখন আসে ট্রু ফলস নট গিভেনের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে। আপনার ধরেন আপনার প্রশ্নে বলা, আপনার একটা প্রশ্ন দেয়া আছে যে বাংলাদেশে বর্ষাকালে প্রতি বছরই বন্যা হয়। এখানে একটা কিওয়ার্ড আছে, দুটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে বর্ষাকালে আরটা হচ্ছে প্রতি বছর। হ্যাঁ, বলো। বর্ষাকালে হ্যালো। বর্ষাকালে বাংলাদেশে প্রতি বছরই বন্যা হয়, রাইট? এই যে প্যাসেজটা, এই লাইনটা আমার জন্য গুরুত্বপূর্ণ। দুইটা শব্দ, একটা হচ্ছে বর্ষাকালে, একটা হচ্ছে প্রতি বছর। এখন আমাকে খুঁজে বের করতে হবে প্যাসেজে কোশ্চেন জিজ্ঞেস এই করছিল। সংক্রান্ত কোনো প্রশ্ন দিয়েছে কিনা, এই সংক্রান্ত কোনো প্রশ্ন দিয়েছে কিনা, তথ্য আছে কিনা আমার প্যাসেজের মধ্যে। যদি আমরা কোয়েশ্চেনটা পড়ি, আবারও বলছি, বর্ষাকালে প্রতি বছর বাংলাদেশে বন্যা হয়, কিওয়ার্ড প্রতি বছর এবং বর্ষাকালে। আমি প্যাসেজে গেলাম, প্যাসেজে গিয়ে দেখলাম প্যাসেজে বাংলাদেশে বর্ষাকালের কথা বলা আছে, বর্ষাকালে এইটা হয় সেইটা হয়। প্যাসেজে বাংলাদেশে প্রতি বছর বন্যা হয় এই তথ্য দেয়া নাই। বাংলাদেশে প্রতি বছর বর্ষায় বন্যা হয় না এই তথ্যও দেওয়া নাই। কি বললাম? প্রতি বছর যে বাংলাদেশে বর্ষাকালে বন্যা হয় সেই তথ্য দেয়া নাই, আবার প্রতি বছর যে বাংলাদেশে বন্যা হয় না, মাঝে মাঝে হয়, সেই তথ্য দেওয়া নাই। সেক্ষেত্রে আমার যে প্রশ্নটা ছিল যে বাংলাদেশে প্রতি বছর বন্যা হয়, এই প্রশ্নের উত্তরটা আমি কি দিব? আমার প্রতি বছর যে বন্যা হয় সেই তথ্যও নাই। যদি থাকতো আমি হ্যাঁ বলে দিতাম, ট্রু বলতাম বা ইয়াস বলতাম যে এই তথ্য আছে। আবার যদি উল্টাটা বলা থাকতো যে বাংলাদেশে প্রতি বছর বর্ষাকালে বন্যা হয় না, তাহলে আমি ফলস বা নো বলতে পারতাম যে না, এই তথ্যটা সঠিক না, ভুল। কিন্তু আমার প্যাসেজের মধ্যে প্রতি বছর বন্যা হয় তাও বলা নাই, আবার প্রতি বছর বন্যা না হয় মাঝে মাঝে হয় তাও বলা নাই। তার মানে প্রতি বছর বন্যা হয় কি হয় না এই সংক্রান্ত কোনো তথ্য সেখানে দেয়া নাই। সো স্বাভাবিকভাবেই আমার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে নট গিভেন, কারণ প্রশ্ন সংক্রান্ত কোনো তথ্য প্যাসেজে নাই। প্রশ্ন সংক্রান্ত তথ্য দুই ভাবে থাকতে পারে। এক, প্রশ্নে যে তথ্যটা আছে সেই তথ্যের সাপোর্টিভ তথ্য, তাহলে ডেফিনেটলি সেটার উত্তরটা হবে ইয়েস অথবা ট্রু। আবার থাকতে পারে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের অপোজিট তথ্য, বিপরীত তথ্য, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হবে? হয় নো অথবা অথবা ফলস, রাইট? তার মানে কোশ্চেনে যেটা বলেছে প্যাসেজের সাথে মিলছে না। যদি আমার যে প্রশ্নে যে তথ্যটা দেয়া আছে সেই তথ্যের পক্ষে বা সেই তথ্যের বিপক্ষে কোনো তথ্য আমি প্যাসেজে না পাই, তাহলে চোখ বন্ধ করে আমি দিব নট গিভেন। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর আসি রুবেল সাহেবের পরবর্তী কোয়েশ্চেন। বড় প্যাসেজে, ধরুন থার্ড প্যাসেজের ক্ষেত্রে হেডিং ম্যাচিং। আপনার প্যাসেজ যত বড়ই হোক, আপনার প্যাসেজে প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফে আপনাকে যেতে হবে, প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ যাওয়ার জন্য লাইন বাই লাইন যেতে হবে। প্যাসেজ যেহেতু ভিন্ন, প্যাসেজ যেহেতু আলাদা, প্রতিটা প্যাসেজ যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের উপর থাকে, তাই প্রত্যেকটা প্যাসেজের ক্ষেত্রে এই স্কিল ফলো করলেও নির্দিষ্ট কোনো শব্দ বা নির্দিষ্ট কোনো কিছু বলে ফেলার সুযোগ নেই যে এই শব্দ দেখে বা ওই শব্দ দেখে আপনি বুঝতে পারবেন এই প্যাসেজের থিম বা এই প্যারাগ্রাফের সাথে এই হেডলাইনটা ম্যাচ করবে। এইটার কোন সময় দেখা যাবে প্যাসেজে 2-3 লাইন না করে এক লাইন পড়ে আপনি বুঝে ফেলতে পারবেন যে হ্যাঁ ভাই এই প্যাসেজের এই থিম নিয়ে কথা বলতেছে। ওকে ফাইন, হেডলাইন এটা হচ্ছে, রাইট? সো দ্যাটস দ্য কোশ্চেন, দ্যাটস দ্য অ্যান্সার। আচ্ছা, আমি সবাইকে এই পর্যায়ে একটু অনুরোধ করব সবার নাম এবং সবার মোবাইল নাম্বারগুলো আমাদের মেসেজ বক্সে একটু লিখে দেওয়ার জন্য। এটা আমাদের অফিসিয়াল প্রয়োজনের জন্য। আপনারা যদি একটু কষ্ট করে সবাই এই শেষ মুহূর্তে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে করতে সবার নাম এবং সেলফোন নাম্বার যদি একটু কষ্ট করে আমাদের এই মেসেজ বক্সে দেন, খুব ভালো হয় তাহলে। And any more question? হ্যালো স্যার, Yeah, আপনি yes, Bona, I'm listening to you. আমাকে যদি একটু
পিকচারটা, ডায়াগ্রামের ব্যাপারটা, পয়েন্টটা যদি বুঝি। আই এম এক্সট্রিমলি সরি, আজকে আমি রাইটিং নিয়ে কথা বলবো না। এই মানে রাইটিং বলে রিডিং পার্ট, রিডিং একটা পার্ট, এই পার্টটা নিয়ে আমরা আরেকটা সেশনে কথা বলবো। এটা ছিল রিডিং পার্ট 1 আমাদের। এটা ছিল হচ্ছে প্রিলিমিনারি, যারা একদমই বুঝতে পারে না বা আইডিয়া নেই একেবারে, ইন ডিটেল প্যাসেজ বাই প্যাসেজ, আইটেম বাই আইটেম, আমরা এগুলো নিয়ে নেক্সট উইকে আরো একটা সেশন করব। আই হোপ ইউ উইল বি দেয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য থিংস এন্ড ডেফিনেটলি আপনার কোশ্চেন আমি নোট ডাউন করে রাখলাম। জি। আমি আপনার কোশ্চেনটা এখনই নোট ডাউন করে রাখলাম। আপনার নেক্সট সেশনে আমাদের যে টপিক, যেই সেশনটা হবে, সেই টপিকের সেশনের শুরুতেই আমি আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে আমাদের কাজগুলো শুরু করব। জি। ওকে, আই হোপ ইউ উইল বি দেয়ার। অলরাইট, আপনারা যতক্ষণ আপনাদের নাম্বারগুলো দিচ্ছেন আমাদের কমেন্ট বক্সে, মেসেজ বক্সে, আমি ততক্ষণ একটু বলে নেই যে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষ থেকে বেশ কিছু কোর্স অফার করে থাকি। যেমন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিতে চায় বাট ইংরেজির লেভেল এখনো আইএলটিএস এর লেভেলে যায়নি, তাদের জন্য বা আইএলটিএস এর কোনো ধারণা নাই, তাদের জন্য প্রি আইএলটিএস কোর্স অফার করে থাকি আমরা। পাশাপাশি আমাদের আইএলটিএস এর প্রিপারেশন কোর্স আছে, যাদের বেসিক গ্রামার একদমই দুর্বল তাদের জন্য আমাদের দুটো কোর্স আছে, ফাউন্ডেশন ইংলিশ ফাউন্ডেশন কোর্স এবং এসেনশিয়াল ইংলিশ গ্রামার। ফাউন্ডেশন কোর্সে আমরা মোটামুটি স্পিকিং, রাইটিং সব কিছু নিয়েই কাজ করি। আর এসেনশিয়াল ইংলিশ গ্রামারে শুধুমাত্র আমরা গ্রামাটিক্যাল কিছু গুরুত্বপূর্ণ টপিক যেগুলা এসেনশিয়াল না হলেই নয় সেগুলো নিয়ে কাজ করি। এর পাশাপাশি আমাদের প্যারেন্টস এর জন্য ইংলিশ একটা কোর্স আছে, ইংলিশ ফর প্যারেন্টস, যাদের বাচ্চা কাচ্চারা ইংরেজি মাধ্যম। এর পাশাপাশি কর্পোরেট কমিউনিকেশন ডেভেলপ করার জন্য রয়েছে স্কিল এবং আপস্কিল। এই কোর্সগুলো রিলেটেড যে কোনো ধরনের হেল্প, ইংরেজি ভাষা সংক্রান্ত যে কোনো ধরনের হেল্প বা ইংরেজির ভাষা সংক্রান্ত যে কোনো কোর্স, যে কোনো ধরনের কোর্স করতে চাইলে বা আপনারা আমাদের কাছ থেকে কোনো সাহায্য চাইলে বা আপনারা কোনো বিষয়ের উপর সেশন চাচ্ছেন যে এই টপিকের উপর সেশন করলে ভালো হয়, সেগুলোর বিষয়ে মতামত দিতে পারেন। আমাদের পেজে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট হয়, সেগুলোর কমেন্ট বক্সে দিতে পারেন, আমাদের সরাসরি মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের প্রয়োজন মেটানোর সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে। সো আমরা যাদের কাছে যাদের নাম্বারগুলো চেয়েছিলাম সবাই নাম্বার এখন পাইনি আমরা, তো আশা করবো যে সবাই নাম্বারগুলো দিয়ে দিব আমাদের পরবর্তীতে আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য। কারণ আমরা যখন সেশন বাই সেশন যাই তখন সেশন বাই সেশনে সবাই অ্যাটেন্ড করলে যেটা হয় যে সবার জন্য জিনিসগুলো বুঝতে সুবিধা হয়, টেকনোলজি থাকে। তো আমাদের আজকের সেশন আমি এখানেই মুলতবি ঘোষণা করছি। আই এম কলিং ইট আ ডে। জিজি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সেশনে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।